আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জনশক্তি রফতানিকারকদের সংগঠক বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বাইরার সাবেক সভাপতি গোলাম মোস্তফা। জনাব মোস্তফা, আপনাকে স্বাগত এই সময়ের বাণিজ্যে। আমরা প্রতিবেদনটি দেখছিলাম আমাদের সহকর্মী। এই যে মালয়েশিয়ার শ্রমবাজারের কথা যখন আসে তখনই একটি শব্দ দেয় সিন্ডিকেট। আসলে এই যে প্রক্রিয়া, এটিকে আসলে সিলেক্টেড বলা যাবে না সিন্ডিকেট? অ্যাকচুয়ালি আপনি যে নামেই বলেন না কেন, এক সময় শুধু বলা হতো বাংলাদেশ থেকে সিন্ডিকেট হয়, তথাকথিত সিন্ডিকেট। কিন্তু এখন দেখা যাচ্ছে প্রত্যেকটা সোর্স কান্ট্রিতে সীমিত সংখ্যক সিলেক্টেড রিক্রুটিং এজেন্সির মাধ্যমেই মালয়েশিয়া জনশক্তি আমদানি করতে চায়। আচ্ছা, তা আমাদের টার্গেট হওয়া উচিত ইমিডিয়েটলি বাজার ওপেন করা এবং বাংলাদেশ থেকে অ্যাবসলিউটলি যতটুকু সম্ভব স্বল্প খরচে শ্রমিক পাঠানো, কারণ মার্কেটটা আমাদের জন্য অ্যাট্রাকটিভ। এই আপনি দেখেন সৌদি আরবে একটা অদক্ষ কর্মী পায় 800 রিয়াল, সেক্ষেত্রে এখানে প্রায় 1700 রিঙ্গিত মিনিমাম স্যালারি এবং আইন করে এটা ফিক্সড করা আছে। বেতনটা অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট কর্মীর অ্যাকাউন্টে চলে যায়। আবহাওয়া ভালো, আপনার কালচারাল বলেন, রিলিজিয়াস বলেন, ফুড কালচার বলেন, এটা আমাদের দেশের কাছাকাছি। সো মার্কেটটা আমরা হারানোর পর্যায়ে এসেছে ঝগড়াঝাটি এবং দ্বিমত ত্রিমত ইত্যাদির কারণে। কেননা দেখেন গত প্রায় 1 বছর থেকেই নেপাল, ইন্দোনেশিয়া, মায়ানমার থেকে লোক যাচ্ছে, লক্ষ লক্ষ শ্রমিক কিন্তু চলে গেছে। মার্কেট আমাদের হারানোর উপক্রম হয়েছে, বিকজ সবচেয়ে ভালো এমপ্লয়ারগুলো কিন্তু লোক নেওয়া প্রায় শেষের পথে। তা আমাদের আর কালো বিলম্ব না করে দ্রুত মার্কেটটা ওপেন করা দরকার। আর আমি এক নিঃশ্বাসে একটা কথা শুধু বলতে চাই, যেহেতু সিন্ডিকেট বলেন আর সিলেক্টেড বলেন, এটা তো নিজেরা। আচ্ছা, এই যে এই তর্ক সিলেক্টেড এবং সিন্ডিকেট, এই তর্কে আসলে আমাদের যেই শ্রমবাজার, সেই শ্রমবাজার হারানোর সংখ্যা আসলে কত? যথেষ্ট, অলরেডি হারিয়ে ফেলেছি আমরা বড় একটা অংশ। এখন দেখেন সিন্ডিকেট তখনই হয় যখন নিজেরা মিলে একটা কিছু করে। এটা তো মালয়েশিয়ান সরকার সিলেক্ট করেছে। আচ্ছা, সো ঠিক এই শব্দটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট নয়। তবে আমি একটা জিনিস মনে করি, বিপুল সংখ্যক রিক্রুটিং এজেন্টদের যেটা প্রত্যাশা, সেটা কিন্তু এই সিস্টেমের মধ্যেই পালন করা সম্ভব। আচ্ছা, যেমন ধরেন যারা এলিজিবল, ওই যে ধরেন ইন্টারিম গভর্নমেন্টের সময় 423 জনের একটা লিস্ট করা হয়েছিল, তাদের কাছ থেকে যারা আগ্রহী, ক্যাপাবল এবং যারা মার্কেটিংয়ে পারদর্শী, তারা যদি কিছু কাজ আনে, তাহলে এই যে বর্তমান 25 জন, তাদের মাধ্যমে তো তারা প্রসেসটা করতে পারে, শুধু প্রসেস করে দিবে। সামান্য একটা সার্ভিস চার্জ 10-15 বা 20,000 টাকা, এর বেশি নয়। আর যারা ব্যবসাটা আনলো, তারা নিজেরা আনলো, নিজেরা রিক্রুট করলো, নিজেরা লেনদেন করলো, শুধু এদের মাধ্যমে একটা শৃঙ্খলার জন্য আপনার প্রসেসটা করে নিল, টিকিটও তারা করলো, লোকও তারা পাঠালো, তাহলে তাদের দায় দায়িত্ব বাড়ে, এমনকি তাদের নামে ইমিগ্রেশন ক্লিয়ারেন্সও হতে পারে। আমি কোনো বাধা দেখি না। কিন্তু ওই যে মালয়েশিয়ান সরকার চায় তাদের হাই কমিশনে যেন আপনার না হয়, কি বলে, ক্রাউড না হয়, সেই জন্য এবং বিভিন্ন কারণে দেখেন কর্তার ইচ্ছে কীর্তন বলে একটা কথা আছে। আমরা হচ্ছে সেন্ডিং কান্ট্রি, তারা হচ্ছে রিসিভিং কান্ট্রি, কারণ আমরা তাদের সাথে ঠেলাঠেলি ঝগড়া করে তো হয় না। আমি জেনেছি এবং খুশি হয়েছি যে আমাদের মন্ত্রী মহোদয় ইতিমধ্যে মালয়েশিয়ান হিউম্যান রিসোর্সেস মিনিস্ট্রিতে এই সম্বন্ধে একটা পত্র দিয়েছেন। তা আমি আশা করি এই সমস্যা দ্রুত সমাধান হবে। আর যদি এটা নিয়ে ক্যাচাল চলতেই থাকে, সিন্ডিকেট, সিলেক্টেড, অধিকার, তাহলে কিন্তু কেউই লোক পাঠাতে পারবে না। আমাদের প্রবাসী আয় ক্ষতিগ্রস্ত হবে। প্রবাসী ক্ষতি হবে, যারা বিদেশে যেতে চায় তাদের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। আমাদের আপনি দেখেন এখন বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে, ইরান যুদ্ধের কারণে অর্থনীতির সংকটের মুখে বিভিন্ন শিল্প কলকারখানা বন্ধ হওয়ার উপক্রম। এই মুহূর্তে আমাদের রিমিটেন্স আয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা আমরা মালয়েশিয়ার মতো ইম্পর্টেন্ট শ্রমবাজার আত্মকলহের কারণে যদি ডিলে হয় বা আমরা হারিয়েই ফেলি, তাহলে তো আমাদের মানে এটা ন্যাশনাল লস। এখানে আমাদের একটু দেশপ্রেমের ব্যাপারটা আসতে হবে, শুধু স্বার্থ নয়। শুরুতে আপনি একদম বলছিলেন যে স্বল্প মূল্যে যাতে আসলে শ্রমিক পাঠানো যায়, যেহেতু আমাদের বড় একটি বাজার কিন্তু মালয়েশিয়া, তো সেক্ষেত্রেই স্বল্প মূল্যে শ্রমিক পাঠানোর জন্য কি কি করা যায়? দেখেন, এটা সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার জনসচেতনতা। আচ্ছা, আমি মনে করি পত্রিকা, টেলিভিশনগুলো একটা ছোট্ট স্লাইস তারা অ্যালট করতে পারে, স্লাইস। সেখানে তারা বলতে পারে যে সরকার নির্ধারিত এত টাকা, আপনারা এর বেশি দেবেন না। তারপরে আপনারা 4-5টা ভায়া মিডিয়া হয়ে রিক্রুটিং এজেন্টের কাছে আসেন, যার জন্য সিস্টেম লস হয়, কস্ট বেড়ে যায়। আপনারা সরাসরি রিক্রুটিং এজেন্টদের কাছে যান, তাতে
ওরা তো একটা অফিস আছে, তাদের সিকিউরিটি আছে, তাদের একটা প্রফেশনালিজম আছে, গুডউইলের একটা প্রশ্ন আছে। সুতরাং শ্রমিকরা সেখানে প্রতারিত হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে, প্লাস কস্ট ড্রাস্টিক্যালি কমে আসবে। আচ্ছা, এই যে 25টি সিলেক্টেড আমরা বলছি যে 25টি এজেন্সির মাধ্যমে এখন মালয়েশিয়া শ্রমিক পাঠাতে পারবে, এখন আমাদের দেশে তো আরও অনেক এজেন্সি আছে, তাদের আসলে করণীয় কি? তাদের জন্য কি একেবারেই পথ বন্ধ হয়ে গেল নাকি? মোটেই পথ বন্ধ নয়। আমি একটু আগে বলেছি জি। সরকারও সকলের জন্য পথ বন্ধ হোক এটা চায় না। যেহেতু মালয়েশিয়া এটা সিলেক্টেড করে দিয়েছে, যদি এটা সংখ্যা বাড়ানো না যায়, আমার মনে হয় একটা এজেন্সি বাড়ানো যায়। সরকারের ওনারশিপে একটা রিক্রুটিং এজেন্ট আছে বোয়েসেল, আচ্ছা, এই 25-এর সাথে ওটা যুক্ত করা যায়। আর যদি তারা বাড়াতে না চায়, তাহলে যারা আমি আগে বলেছি যাদের ব্যবসা করার অভিজ্ঞতা আছে, মালয়েশিয়ান লেবার মার্কেটটা বুঝে, তারা যদি ব্যবসা প্রকিউর করে আনে, 25 জন প্রসেস করে দিতে পারে। এমনকি ইমিগ্রেশন ক্লিয়ারেন্সটাও যে ব্যবসা আনছে সেই এজেন্সির নামে হতে পারে। তবুও এটা একটা সমাধান হোক, লোক যাওয়া শুরু করুক, সকলে দায়িত্বশীল আচরণ করুক, জাতীয় ঐক্য এই সেক্টরে অন্তত পক্ষে আসুক। এই বিভাজন আমাদের সর্বনাশ করে দিচ্ছে, আমাদেরকে এটা বুঝতে হবে। যারা যাচ্ছে সেই অভিবাসীদের নিরাপত্তার জন্য করণীয় কি আছে? দেখেন, মালয়েশিয়ার লেবার ল খুব স্ট্রিক্ট, আমাদের হাই কমিশনও যথেষ্ট অ্যাক্টিভ। এই পৃথিবীতে শুধু জনশক্তি রপ্তানির জন্য একটা মন্ত্রণালয় আমাদের দেশেই আছে, খুব একটা নাই। অন্যান্য দেশে লেবার মিনিস্ট্রি একটা উইং এটা করে। তো আমি মনে করি আমাদের যে সিস্টেম এবং যে আমাদের স্ট্রাকচার, ইট ইজ অল রাইট। আচ্ছা। একটু সকলের সচেতনতা, আমাদের হাই কমিশন একটু প্রো মাইগ্রেন্ট হতে হবে, একটু ইতিবাচক, তাদের সেবার মানসিকতা থাকতে হবে, মিনিস্ট্রির দৃষ্টি সার্বক্ষণিক থাকতে হবে, বিএমইটি কুইক সার্ভিস দিবে, রিক্রুটিং এজেন্টদের ভিতরে একটা ঐক্যমতের সৃষ্টি হবে। এই সিন্ডিকেট আর সিলেক্টেড নিয়ে আপনার ঠেলাঠেলি, এটা অ্যাবসলিউটলি আমাদের সকলের জন্য হার্মফুল হবে। যারা এই শব্দটা বলছে তাদের জন্য ক্ষতিকারক হবে। আমরা যুদ্ধ না করে একে অন্যের যুদ্ধ ঝগড়া না করে বরং আমরা সবাই মিলে একসঙ্গে দ্রুত মালয়েশিয়া ওপেন করা যায়, আমরা এই ব্যাপারে সরকারকে এবং দুই সরকারকে আমাদের সহযোগিতা করা উচিত। এবং সেক্ষেত্রে আপনি একদম শুরুতে আরেকটি কথা বলছিলেন যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে এবং সেখানকার যে আয়, সেটি অন্যান্য যেই মধ্যপ্রাচ্যের দেশগুলো আছে সেগুলোর চেয়ে বেশি। তো কোন কোন ক্ষেত্রে আসলে বেশি উপার্জন করার অবস্থা আছে মালয়েশিয়াতে? মালয়েশিয়ার অনেকগুলো সেক্টর আছে, জি, যেমন ধর প্লান্টেশন, এগ্রিকালচার, ম্যানুফ্যাকচারিং মানে ফ্যাক্টরি ট্যাক্টরি আর কি, তারপরে যেমন সার্ভিস সেক্টর, এই হোটেল রেস্টুরেন্ট বা ইত্যাদি। তো এই কনস্ট্রাকশন, প্রত্যেকটা সেক্টর কিন্তু ওপেন। আমি আমার নিজের পাঠানো, আমি গত 42 বছর এই ট্রেডে আছি, আমার রিটায়ারমেন্টের টাইম এসছে, হয়তো আমি এবারকার পরে আর খুব একটা অ্যাক্টিভও থাকবো না, নতুনরা আসুক, তারা করুক। কিন্তু মালয়েশিয়া আমার পাঠানো শ্রমিকরা 50 থেকে 80 হাজার টাকা আয় করছে। এবং যারা কনস্ট্রাকশনে আছে, আপনি কল্পনা করতে পারবেন না, আমাদের ছেলেরা 60, 70, 75, 80 হাজার টাকা আয় করে, অনেকে সুপারভাইজার হয়ে গেছে, অনেকে এখন সাব কন্ট্রাক্টারই শুরু করেছে। আমি এবার মালয়েশিয়া থেকে বিজনেস ক্লাসে আসার সময় 3 জন নির্মাণ শ্রমিক পেলাম, যারা এখানে সাব কন্ট্রাক্টারই করে, লক্ষ লক্ষ নয় কোটি টাকা আয় করতেছে। আপনি বিশ্বাস করবেন না, তারা বিজনেস ক্লাসে চড়ে। সুতরাং মালয়েশিয়া হচ্ছে অপার সম্ভাবনার দেশ। আমরা এই মার্কেটটা হারানো আমাদের জন্য আত্মঘাতী হবে বলে আমি মনে করি। আচ্ছা, এই খাতগুলোতে আমরা দক্ষ শ্রমিক পাঠানোর জন্য আমাদের দেশে এগুলো কোনো প্রশিক্ষণের কোনো ব্যবস্থা করা হয়েছে কিনা? আছে, তারপরেও আমি মনে করি ওখানে তো শুধু প্রশিক্ষিত না, মানে আধা দক্ষ কর্মী ওরা বেশি চায়। যেমন আপনার মেশন, শাটারিং কার্পেন্টার, বার বাইন্ডার, তারপরে যেমন ধরেন কৃষিকাজে তো অত ট্রেনিং লাগে না। আর আমাদের, আপনি বিশ্বাস করেন, বাংলাদেশের কর্মীদের না অদ্ভুত একটা কোয়ালিটি আছে। তারা আপনার কোরিয়ার -30 ডিগ্রি সেলসিয়াসে যেমনি কাজ করে, +50 ডিগ্রি সেলসিয়াসের আগুন ঝরা আপনার সৌদি আরবে কাজ করে, তেমনি মালয়েশিয়া আমাদের দেশের মতো মাইল্ড, তারা অ্যাডজাস্ট করতে পারে, ভাষা শিখে যায় খুব দ্রুত। আমাদের মালয়েশিয়াতে আমি মনে করি যে অলমোস্ট 90-95% অদক্ষ শ্রমিক যায়, 6 মাস 9 মাস পরে গিয়ে দেখবে তারা দক্ষ হয়ে গেছে। এত দ্রুত লার্নার, তারা এত দ্রুত শিখে যায়, মাশাআল্লাহ। এবং সেখান থেকে শ্রমিকরা বিভিন্ন দেশে আবার পাড়ি জমান। সেক্ষেত্রে মালয়েশিয়া থেকে অন্যান্য দেশে, এগুলো হচ্ছে লিবিয়া টিবিয়া শুনেছি। মালয়েশিয়াতে যারা যায় ওরা ওখানে থিতু হয়ে যায়, বিকজ আপনি দেখেন খাওয়াটা আমাদের দেশের মতো, নামাজ পড়তে পারেন, মসজিদ আছে, কালচারালি রিলিজিয়াসলি খাদ্য টাদ্য থেকে আরম্ভ করে ওয়েদার সব 12 মাস কোকিল ডাকে, যখন তখন বৃষ্টি হয়, ওয়েদার ইজ ভেরি গুড, পিপল আর এডুকেটেড অ্যান্ড মডার্ন মাইন্ডেড।
সুতরাং এখানে কোনো সমস্যা নেই, কর্মীরা এখানে খুব দ্রুত একাত্ম হয়ে যায় স্থানীয় ওয়ার্কারদের সাথে এবং নিজেরা ভালো করে। এখন আসলে যেই শ্রমিকরা যেতে চায় এবং যেহেতু 25টি সিলেক্টেড যে এজেন্সিকে ঠিক করে দেওয়া হয়েছে, এর বাইরে তো অন্যান্য এজেন্সিরা আমরা বিভিন্ন সময় যে এরকম কোনো শ্রমবাজার খোলা হলে বিভিন্ন চটকদার বিজ্ঞাপন দেখে থাকি এবং বিজ্ঞাপন দেয়, সেক্ষেত্রে এই প্রলোভনে আসলে পা দেওয়ার ঝুঁকি কতটা এবং যাতে পা না দেয় তাদের জন্য কি বলবেন? ইমিগ্রেশন অর্ডিন্যান্সে একটা ক্লিয়ার আইন আছে, বিদেশগামী কর্মীদের রিক্রুটমেন্টের জন্য যদি কোনো পত্রিকায় বা টেলিভিশনে বা ইভেন অনলাইনে সোশ্যাল মিডিয়াতে যদি কোনো রিক্রুটিং এজেন্ট অ্যাডভার্টাইজমেন্ট করতে হয়, তাহলে এটা কিন্তু মিনিস্ট্রির পারমিশন লাগে। আর মিনিস্ট্রি পারমিশন তখনই দিয়ে যখন তাদের কাছে হাই কমিশন বা আমাদের এমবেসির সত্যায়িত চাহিদাপত্র থাকে। সুতরাং এই নিয়মটা মানলে সাধারণ কর্মীরা প্রতারিত হবে না। আর রিক্রুটিং এজেন্টরা ছাড়া অন্যরা কোনো অ্যাডভার্টাইজমেন্ট করতে পারে না, অবৈধ, একদম শাস্তিযোগ্য অপরাধ এটা। জি, জনাব মোস্তফা আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সময়ের বাণিজ্যে আসার জন্য। আপনাকে এবং সময় টিভিকেও ধন্যবাদ। জি।